টাকার বিনিময়ে আমার আপন মা যেভাবে রাতে মানুষের সাথে কাজ করে এটা শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে। এর জন্য আপনাদের বলছি গল্পটা শোনার জন্য হাতে টিস্যু অথবা রুমাল নিয়ে বসুন, কারণ গল্পটা শুনলে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটা এখানেই শুরু করি। আর বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিদিন এরকম আরও মজার মজার গল্প শুনতে পারবেন। মধ্যবিত্তের এক বিশাল ফ্ল্যাটে রেজওয়ান হাঁটে এক অদ্ভুত শূন্যতা নিয়ে। ঘরগুলো আসবাবে ঠাসা, দেয়ালে টাঙানো দামি শিল্পকর্ম, বুকশেলফগুলোতে হাজারো বই, কিন্তু জীবন নেই। জীবন যেন কোনো এক অজানা কারণে এই ফ্ল্যাট ছেড়ে বহু আগে চলে গেছে। বাবা তাহেরের পায়ের শব্দ এই বাড়িতে বিরল। তিনি একজন সফল ব্যবসায়ী। তার জীবনের প্রতিটি সেকেন্ডই মূল্যবান, যা পরিবারের জন্য বরাদ্দ করার মতো সময় তিনি হয়তো কখনো পাননি। বাবার দেওয়া প্রাচুর্যের মধ্যে রেজওয়ান খুঁজে ফিরত মায়ের সান্নিধ্য। মা সাদিয়া, একসময় যিনি বাবার সঙ্গে হাসিঠাট্টায় ঘর মাতিয়ে রাখতেন, তিনিও এখন কেমন যেন এক নতুন মানুষ। রেজওয়ান খেয়াল করে গত 6 মাস ধরে সাদিয়ার মধ্যে একটি পরিবর্তন এসেছে, যা অদ্ভুতভাবে তাকে আকর্ষণও করে, আবার পীড়াও দেয়া। তার মায়ের নীরবতায় এখন একটা চাপা উত্তেজনা থাকে। রান্নাঘরে বা বারান্দায় যখন তিনি ফোন হাতে হাঁটতেন, তার ঠোঁটে লেগে থাকত এক গোপন হাসি। সেই হাসি রেজওয়ানের দিকে তাকিয়েও তিনি দিতে পারতেন না, সে হাসি যেন শুধু ওই ফোনের অপর প্রান্তের কারো জন্য বরাদ্দ। তাহের যখন গভীর রাতে ফিরতেন, সাদিয়া ততক্ষণে বিছানা। তাহের ল্যাপটপ নিয়ে বসতেন, আর সাদিয়ার হাতের ফোনটির স্ক্রিন থাকত নিচের দিকে উল্টানো। রেজওয়ানের কানে ভেসে আসত তাহেরের টাইপিংয়ের খটখট শব্দ আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ, দুটি শব্দই যেন পাশাপাশি শুয়েও বহু যোজন দূরত্বের ইঙ্গিত দিত। একদিন রেজওয়ান স্কুল থেকে তাড়াতাড়ি ফিরল। শীতের বিকেল, আকাশ ঘোলাটে। সে দেখল সাদিয়া তাড়াহুড়ো করে শাড়ি পাল্টাচ্ছেন। তার চোখে এক ধরনের দীপ্তি, যা উৎসবের সকালে দেখা যায়। সাদিয়া দ্রুত কিছু কাজ সেরে ফোনটি হাতে নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার আগে রেজওয়ানকে কেবল বললেন, এক বন্ধুর সঙ্গে একটু কাজ আছে, ফিরতে হয়তো দেরি হবে। রেজওয়ান জানে মায়ের এমন ব্যস্ততা নতুন। কিন্তু আজ মায়ের ব্যাগে কিছু একটা চোখে পড়ল তার। একটি চিঠি বা ডায়েরির ছেঁড়া পাতা নয়, ছিল একটি ছোট কাঠের পুতুল, যা সাদিয়া বহু বছর আগে ফেলে আসা কোনো পুরনো বন্ধুর কাছ থেকে স্মৃতি হিসেবে পেয়েছিলেন। রেজওয়ান জানে এই পুতুল তার বাবার দেওয়া নয়, বা এটি তাদের সংসারের পরিচিত অংশ নয়। পুতুলটি সাদিয়া অত্যন্ত যত্নে ব্যাগে রেখেছিলেন, যেন তা এক মূল্যবান গোপন সম্পদ। সন্ধ্যা নামল। রেজওয়ান রাতের খাবার নিয়ে অপেক্ষায়। সাধারণত তাহের এই সময়ে ফিরতেন, কিন্তু আজ তারও কোনো খোঁজ নেই। রেজওয়ান তখন সিদ্ধান্ত নিল, সে তার মায়ের ফেলে যাওয়া ঘর, যেখানে তার শৈশব কেটেছে, সেই ঘরে চোখ বোলাবে। সাদিয়ার ওয়ার্ড্রোবের এক কোণে পুরনো একটি শাড়ির ভাঁজে সে খুঁজে পেল একটি নতুন চামড়ার ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় কোনো নাম লেখা নেই, কেবল ইংরেজি অক্ষরে একটি তারিখ আর পাশে একটি নাম লেখা, ফাহিম। পরের পাতাগুলো সাদিয়ার হাতের লেখায় ভর্তি। সেখানে কোনো সরাসরি স্বীকারোক্তি নেই, কিন্তু আছে এক আবেগপ্রবণ নারীর অব্যক্ত যন্ত্রণা, একাকিত্ব এবং আরেকজনের সান্নিধ্যে পাওয়া নতুন জীবনের ইঙ্গিত। আজ অনেক বছর পর মনে হলো কেউ একজন আমার কথা শুনছে। তাহের জানেও না, তার দেওয়া এই বিশাল বাড়িটা আমার কাছে কেমন এক কারাগার। সাদিয়ার হাতে লেখা এই বাক্যগুলো রেজওয়ানের বুক ভেদ করে গেল। সে বুঝতে পারল তার মা এই সম্পর্কের মধ্যে তাহেরের অবহেলা থেকে পালানোর পথ খুঁজে নিয়েছেন। রেজওয়ানের মন ঘৃণায় ভরে গেল না, বরং এক গভীর, ঠান্ডা দুঃখ তাকে গ্রাস করল। সে তার মায়ের একাকিত্ব বুঝতে পারছিল, আবার তার বাবার নীরব আঘাতের পরিমাণটাও আন্দাজ করতে পারছিল। রেজওয়ানের কাছে সাদিয়ার হাসি বা তাহেরের কাঠিন্য, দুটোই এখন এক মিথ্যার আবরণ। তার সুখের সংসারটি ছিল একটি কাচের ঘর, যা বাইরে থেকে ঝলমলে হলেও ভেতরে ছিল অসংখ্য ফাটল। ডায়েরিটি হাতে নিয়ে রেজওয়ান তার নিজের ঘরে ফিরে এল। বাইরের রাস্তায় গাড়ির হেডলাইটের আলো এসে কাঁপছিল তার চোখে। সে দেখল ডায়েরির শেষ পাতায় একটি কবিতা লেখা, যেখানে ফাহিমের নামের আদ্যক্ষর দিয়ে লাইন সাজানো। রেজওয়ান কবিতাটির মর্মার্থ বুঝল, আর সেই মুহূর্তে তার কাছে তার মা আর বাবার চেয়েও বড় সত্য হয়ে দাঁড়াল তার নিজের একাকিত্ব। ঠিক তখনই ফ্ল্যাটের মূল দরজায় তালা খোলার চাবির পরিচিত শব্দ শোনা গেল। তাহের ফিরেছেন। তার ভারী পায়ের শব্দ ধীরে ধীরে লিভিং রুমের দিকে এগিয়ে আসছে। রেজওয়ান ডায়েরিটি তার বুকের কাছে চেপে ধরল। সে জানে এই ডায়েরি তার মা বাবা দুজনের জীবনেরই চূড়ান্ত সত্য। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে,
এই সত্য সে সামনে আনবে, নাকি এই মিথ্যাবর্তী নীরবতার মধ্যে নিজেকেও লুকিয়ে রাখবে? তাহেরের কণ্ঠস্বর ভেসে এলো, রেজওয়ান, জেগে আছিস? তোর মা কোথায়? রেজওয়ান ডায়েরিটা বালিশের নিচে লুকিয়ে ফেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে শুধু দেখল লিভিং রুমের আলো তার বন্ধ দরজার নিচ দিয়ে এসে মেঝেতে পড়েছে। আলোটি সত্য, কিন্তু সেই আলোর উৎস তার কাছে অন্ধকার। তাহের ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার সুটকেস মেঝেতে রাখার ধাতব শব্দে পুরো ফ্ল্যাট যেন কেঁপে উঠল। তিনি দীর্ঘ ভ্রমণের পর ক্লান্ত, কিন্তু তার চোখে এক চিরন্তন সতর্কতার ছাপ। রেজওয়ানের ঘরের দরজায় দাঁড়িয়ে তিনি বললেন, উত্তর দিচ্ছিস না কেন? মা কোথায়? রেজওয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে দরজা খুল। তার মুখ ছিল ভাবলেশহীন, যেন কোনো আবেগ সেখানে প্রবেশাধিকার পায়নি। মা একটু বাইরে গেছেন, বললেন। বন্ধুর সাথে কাজ আছে কি? তাহের ভ্রু কুঁচকালেন। তার কপালে চিন্তার কয়েকটি রেখা স্পষ্ট হল। রাত 10টা বাজে। এই সময়ে বন্ধুর সঙ্গে কি এমন কাজ থাকতে পারে? রেজওয়ান কাঁধ ঝাঁকাল। সে সরাসরি তাহেরের চোখের দিকে তাকাতে পারল না, কারণ তার মনে হচ্ছিল তার চোখে এখনও সাদিয়ার ডায়েরির অক্ষরগুলো জ্বলজ্বল করছে। আমি জানি না, বাবা। তিনি কিছু বলে যাননি কি? তাহের রেজওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। হয়তো তিনি ছেলের আচরণে কোনো অস্বাভাবিকতা খুঁজছিলেন, কিন্তু রেজওয়ানের শীতলতা তাকে বিভ্রান্ত করল। তাহেরের কাছে তার ব্যবসা, তার চুক্তি, এই সব কিছুই পৃথিবীর একমাত্র গুরুত্বপূর্ণ বাস্তবতা। তিনি সাদিয়া বা রেজওয়ানের জীবনের ভেতরের সূক্ষ্ম পরিবর্তনগুলো খেয়াল করার মতো মানসিক অবস্থায় ছিলেন না। ঠিক আছে, হয়তো জরুরি কিছু। তুই খেয়েছিস? তাহের জিজ্ঞেস করলেন। হ্যাঁ, রেজওয়ান সংক্ষেপে উত্তর দিল। তাহলে ঘুমিয়ে পড়। কাল তোর স্কুল আছে কি? তাহের চলে গেলেন তার ঘরে। তার ঘরে ঢুকতেই একটি দীর্ঘ, ক্লান্তিকর নিঃশ্বাস শোনা গেল। সেই নিঃশ্বাসে রেজওয়ান অনুভব করল তাহেরের জীবনের একাকিত্ব। তিনি হয়তো বাইরে সফল, কিন্তু ভেতরে তিনিও সাদিয়ার মতোই কোথাও একাকী। রেজওয়ান ভাবল, হয়তো বাবাও কোনো এক সময়ে সাদিয়ার কাছে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু কাজ আর অহংকারের দেয়াল এত উঁচু ছিল যে তারা আর একে অপরের কাছে পৌঁছাতে পারেনি। রেজওয়ান তার দরজায় তালা দিয়ে বালিশের নিচ থেকে ডায়েরিটি বের করল। সে জানে এই মুহূর্তে সে এমন এক গোপন সত্যের রক্ষক, যা তার পরিবারকে ভেঙে দিতে পারে। সে কেন যেন এই সত্যকে ব্যবহার করতে পারছিল না। মায়ের প্রতি তার তীব্র ভালোবাসা আর বাবার প্রতি শ্রদ্ধার মধ্যে এক ভয়ানক দ্বন্দ্ব শুরু হল। কিছুক্ষণ পর সাদিয়ার ফেরার শব্দ এলো। রাত তখন 10:30। দরজার তালা খোলার শব্দ, তারপর সাদিয়ার ফিসফিস করে কথা বলার আওয়াজ। রেজওয়ান অনুমান করল তিনি ফোনে কথা বলছেন। তার কণ্ঠস্বর চাপা, কিন্তু তাতে এক ধরনের উচ্ছ্বাস ছিল যা রেজওয়ানকে ব্যথিত করল। তার মা এখন তার বাবার প্রতি মিথ্যা বলছেন, আর রেজওয়ানকে তার নীরব সাক্ষী হতে হচ্ছে। সাদিয়া তাহেরের ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই তাদের চাপা কথোপকথন শুরু হল। রেজওয়ান দরজা বন্ধ থাকা সত্ত্বেও কিছু শব্দ শুনতে পেল। এত দেরি হলো কেন? সাদিয়া, তাহেরের ঠান্ডা, রুক্ষ কণ্ঠস্বর। বন্ধুর খুব সমস্যা ছিল। তুমি এলে, আমাকে একটা ফোনও করলে না গিয়ে। সাদিয়ার কণ্ঠে সামান্য অভিমান। সারাদিন এত কাজের পর ফোন করার সময় থাকে না, তুমি জানো। আর এত রাতে কার কিসের সমস্যা? তাহেরের প্রশ্ন যেন কাটার মতো বিঁধল। সাদিয়া তখন দ্রুত সুর পাল্টালেন, তুমি সবসময় শুধু কাজ আর টাকা বোঝো। আমার একাকিত্ব তুমি বোঝো না গি। এই বাক্যটি রেজওয়ানের কানে খুব জোরালোভাবে পৌঁছাল। সাদিয়া তার পরকিয়াকে তাহেরের অবহেলার ঢাল হিসেবে ব্যবহার করছেন। রেজওয়ানের ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলল, কিন্তু মা, অবহেলা কি অবিশ্বাসের জন্ম দিতে পারে? মিথ্যা কি সত্যের বিকল্প হতে পারে? রেজওয়ান আর শুনতে পারল না। সে উঠে গিয়ে তার হেডফোনটি কানে লাগাল। সে জোরে গান চালিয়ে দিল, যেন সেই শব্দের আড়ালে বাবা মায়ের ভাঙা সম্পর্কের শব্দগুলো চিরতরে হারিয়ে যায়। কিন্তু গানের প্রতিটি সুরের নিচে সে অনুভব করতে পারল তার পরিবারের নীরব কান্নার শব্দ। পরের দিন সকালে সাদিয়া রেজওয়ানের ঘরে এলেন। তার চোখে গভীর কালি, কিন্তু মুখে কৃত্রিম হাসি। তিনি রেজওয়ানের কপালে হাত রাখলেন। আমার সোনা বাবা, কাল রাতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? রেজওয়ান মাথা নাড়ল, না মা গু। সাদিয়া কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু রেজওয়ানের চোখের দিকে তাকাতেই থেমে গেলেন। রেজওয়ানের চোখ দুটি তার কাছে অচেনা মনে হল। সেখানে কোনো সরলতা ছিল না, ছিল এক গভীর গান যা সাদিয়াকে অস্বস্তিতে ফেল। ঠিক আছে, তুমি তৈরি হও। সাদিয়া দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই দিনটি রেজওয়ানের জীবনে এক নতুন অধ্যায় শুরু করল।
সে সিদ্ধান্ত নিল সে তার মায়ের পিছু নেবে। সে জানতে চাইল এই ফাহিম আসলে কে এবং এই সম্পর্ক তার মায়ের কাছে কতখানি জরুরি। ডায়েরিটি তার কাছে ছিল একটি মানচিত্র যা তাকে তার মায়ের গোপন জগতে নিয়ে যেতে সাহায্য করবে। রেজওয়ান তার স্কুলের ব্যাগ গুছিয়ে নিল, কিন্তু তার মনের ভেতরে ছিল অন্য এক মিশন। সকালের নাস্তার টেবিলে নীরবতা ছিল অস্বাভাবিক। তাহের সংবাদপত্র পড়ছেন, সাদিয়া কফি খাচ্ছেন। রেজওয়ান তাদের দুজনের দিকেই তাকাল। দুজন মানুষ পাশাপাশি বসে আছেন, কিন্তু তাদের মধ্যে দিয়ে যেন দুটি ভিন্ন স্রোত বইছে। রেজওয়ান বুঝল এই নীরবতা ভাঙতে হবে। কিন্তু কিভাবে? সে স্কুল থেকে ফেরার পথে মায়ের গোপন সম্পর্ক নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করতে শুরু করল। কিন্তু হঠাৎ তার মনে হল সে যদি তার মায়ের গোপনীয়তা প্রকাশ করে তাহলে সাদিয়া চিরতরে তাকে ঘৃণা করতে পারেন। এই ভয় তাকে আটকে দিল। সে কেবল নীরবভাবে দেখতে চাইল তার মা আর কত দূর যেতে পারেন। সে নিজেকে এক নির্মম দর্শকের ভূমিকায় স্থির করল, যে নিজের জীবনের নাটকের শেষ দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। স্কুল থেকে ফেরার পথে রেজওয়ান অন্য দিনের মতো সোজা বাড়িতে না গিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাকে অনুসরণ করার পরিকল্পনা করল। সে জানে এই কাজটা অন্যায়, কিন্তু তার ভেতরে জমতে থাকা অবিশ্বাসের পাহাড় ভাঙতে হলে এই ঝুঁকি নেওয়া জরুরি। মায়ের প্রতি তার ভালোবাসা এখন এক ভয়ানক অনুসন্ধিৎসায় রূপ নিয়েছে। স্কুল ছুটির পর রেজওয়ান দ্রুত হেঁটে একটি গলির ভেতর দিয়ে গেল। সাদিয়া সাধারণত দুপুরে স্থানীয় ক্লাবের একটি ছোট শাখায় যোগ দেন, যেখানে মহিলারা একসঙ্গে সেলাই এবং গান শেখেন। রেজওয়ান জানত মা সেই পথ ধরেই যাবেন। কিছুক্ষণের মধ্যেই সে দেখল সাদিয়া একটি ট্যাক্সিতে উঠছেন। রেজওয়ান দ্রুত আরেকটি রিকশা ভাড়া করে ট্যাক্সিটির পিছু নিল। তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত, যেন সে কোনো অপরাধ করতে যাচ্ছে। ট্যাক্সিটি শহরের এক অভিজাত অঞ্চলের একটি ক্যাফের সামনে থামল। এটি সাদিয়াদের নিয়মিত যাতায়াতের জায়গা নয়। রেজওয়ান রিকশা থেকে নেমে সাবধানে ক্যাফের কাছাকাছি একটি গাছের আড়ালে দাঁড়াল। সে দেখল সাদিয়া ক্যাফের ভেতরে প্রবেশ করলেন। তার মুখে সেই হাসি যা রেজওয়ান শুধু ফোনের দিকে তাকানো অবস্থাতেই দেখেছে। কয়েক মুহূর্ত পর সেই ডায়েরিতে লেখা নামটি বাস্তবে রূপ নিল। এক সুদর্শন পুরুষ, যার বয়স হয়তো সাদিয়ার চেয়ে সামান্য কম হবে, উঠে দাঁড়াল। ইনিই ফাহিম। ফাহিমের চেহারা বা আচরণে কোনো দ্বিধা নেই। তিনি সাদিয়ার হাত ধরে বসালেন। রেজওয়ান লুকিয়ে দেখল তার মা ফাহিমের সঙ্গে কথা বলছেন এক ধরনের মুক্ত আত্মায়, যা তাহেরের সঙ্গে কথোপকথনে তিনি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলেন। ফাহিম মনোযোগ দিয়ে সাদিয়ার কথা শুনছেন, মাঝে মাঝে হাসছেন বা তার হাতে আলতো করে হাত রাখছেন। রেজওয়ান সেখানে দাঁড়িয়ে ছিল যেন সে এক পাথর প্রতিমা। তার চোখ দেখল সাদিয়া ফাহিমের হাতে একটি ছোট উপহার তুলে দিচ্ছেন। সম্ভবত সেটাই ছিল কাঠের পুতুল, যা সে আগের দিন মায়ের ব্যাগে দেখেছিল। এই দৃশ্য রেজওয়ানকে সবচেয়ে বেশি আঘাত করল। এটা শুধু শারীরিক সম্পর্ক ছিল না, ছিল এক গভীর মানসিক আদান-প্রদান, যা তাহের সাদিয়ার দাম্পত্য থেকে বহু বছর ধরে অনুপস্থিত। সাদিয়া এখানে সত্যিকারের সাদিয়া। তার মা এই সম্পর্কের মধ্যে দিয়ে নিজেকে ফিরে পাচ্ছেন। এই ভাবনাটি রেজওয়ানের জন্য অসহনীয় ছিল। সে বুঝল তার মা আর তার বাবার কাছে ফিরে যাবেন না, অন্তত মানসিক দিক থেকে। রেজওয়ান আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারল না। তার মাথা ঘুরছিল, শরীর কাঁপছিল। সে পেছন ফিরে হাঁটতে শুরু করল। তার মনে হল সে যেন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা দেখল, যার শিকার তার পরিবার। কিন্তু বাড়ি ফেরার পথে রেজওয়ানের মনে এক নতুন প্রশ্ন জন্ম নিল। ফাহিম কি কেবলই একজন পরপুরুষ, নাকি সে তার মায়ের একাকিত্বের প্রতিচ্ছবি? রেজওয়ান সন্ধ্যায় বাড়ি ফিরে এল। সাদিয়া তখনও ফেরেননি। তাহের ফোন করছেন অফিস থেকে, তার গলার আওয়াজ শুনেই বোঝা যায় তিনি কাজে ডুবে আছেন। সাদিয়া কি ফিরল? ওকে বলো রাতের খাবারটা তৈরি করতে। আমার আজ ফিরতে দেরি হবে গু। রেজওয়ান উত্তর দিল, মা এখনও ফেরেননি বাবা গু। তাহের বিরক্ত হলেন। ঠিক আছে, তুই খেয়ে নিস কি? ফোন কেটে গেল। রেজওয়ান ডাইনিং টেবিলে একা বসে রইল। তার সামনে গরম খাবার, কিন্তু তার গলা দিয়ে নামল না। সে দেখল তাহেরের ব্যস্ততা এবং সাদিয়ার অনুপস্থিতি, এই দুটি বিষয় কেমন যেন একই মুদ্রার এপিঠোপিঠ। তাহের অর্থ উপার্জনে এত ব্যস্ত যে পরিবারের খোঁজ নেওয়ার সময় পান না। আর সাদিয়া সেই শূন্যতা পূরণ করতে ব্যস্ত হয়েছেন অন্য একজন মানুষের সাথে। রাত তখন ৮টা। সাদিয়া ফিরলেন। তার চোখে তখনও ফাহিমের সঙ্গে কাটানো সময়ের রেশ। তিনি রেজওয়ানকে দেখেই হেসে বললেন, ওহ সোনা, তুমি একা বসে আছো কেন? আমি তোমায় ফোন করতে ভুলেই গেছি।
সাদিয়ার দিকে তাকিয়ে রেজওয়ান হঠাৎ করেই তার সব রাগ ভুলে গেল। সে দেখল তার মাও আসলে একজন দুঃখী নারী, যিনি তার জীবনে আনন্দ খুঁজছিলেন। তার পরকীয়া কেবল একটি ভুল পথ, যা তার একাকিত্ব থেকে শুরু হয়েছিল। রেজওয়ান উঠে দাঁড়াল। তার সিদ্ধান্ত পাল্টাল। সে এখন আর এই সত্যকে প্রকাশ করতে চায় না। সে জানে এই সত্য প্রকাশ হলে তার বাবা মা হয়তো আলাদা হয়ে যাবেন, কিন্তু সাদিয়াও শান্তি পাবেন না। রেজওয়ান তার বাবার অবহেলা এবং মায়ের মানসিক দুর্বলতা দুটোকেই একই পাল্লা মাপল। রেজওয়ান তার মায়ের দিকে তাকিয়ে শুধু বলল, মা, আমার মনে হয় বাবার সঙ্গে তোমার একটু কথা বলা উচিত। কাজের কথা নয়, নিজেদের কথা। সাদিয়ার মুখের হাসি ম্লান হল। তিনি রেজওয়ানের চোখে গভীর দৃষ্টিতে তাকালেন। রেজওয়ানের এই কথাগুলো তার ভেতরে কোথাও আঘাত করল। সাদিয়া বুঝলেন তার ছেলে হয়তো কিছু একটা সন্দেহ করছে, অথবা হয়তো সে কেবলই তাদের সম্পর্কের নীরব শূন্যতা অনুভব করছে। সাদিয়া উত্তর দিলেন না। তিনি কেবল রেজওয়ানকে জড়িয়ে ধরলেন, যেন এই আলিঙ্গনে তিনি তার অপরাধবোধ ঢেকে রাখতে চান। রেজওয়ানও মাকে শক্ত করে জাপটে ধরল, কিন্তু সে জানে এই আলিঙ্গন মিথ্যা, এর ভেতরে ফাটল ধরে গেছে। তাদের সম্পর্ক এখন এমন এক দড়ির উপর দাঁড়িয়ে, যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। রেজওয়ান কেবল অপেক্ষায় রইল সেই মুহূর্তের। রেজওয়ানের সেই রাতের অনুরোধ সাদিয়ার মনে কাটার মতো বিঁধেছিল। তিনি জানেন তাদের ছেলে আর ছোট্টি নেই। সে তাদের সম্পর্কের শীতলতা এবং নীরব যন্ত্রণা বুঝতে পারছে। সাদিয়া চেষ্টা করলেন তাহেরের সঙ্গে স্বাভাবিক হতে, কিন্তু তাহেরের ব্যস্ততা আর মানসিক দূরত্ব সেই চেষ্টাকে বারবার ব্যর্থ করে দিল। পরের 2-3 দিন রেজওয়ান দেখল সাদিয়া ফাহিমের সঙ্গে দেখা করা কমিয়ে দিয়েছেন, কিন্তু তার ফোন ব্যবহারের প্রবণতা আরও বেড়েছে। তিনি তাহেরের কাছ থেকে সময় না পাওয়ায় আরও বেশি করে ফাহিমের দিকে ঝুঁকছিলেন, যেন তিনি এক চোরাবালিতে পা দিয়েছেন, যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। একদিন রাতে তাহের অপ্রত্যাশিতভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। তিনি অফিসের একটি জরুরি ফাইল আনতে এসেছিলেন। ঘরে ঢুকে তিনি দেখলেন সাদিয়া বারান্দায় দাঁড়িয়ে ফোনে ফিসফিস করে কথা বলছেন। তাহেরের মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু সাদিয়ার অস্বাভাবিক সতর্কতা এবং চাপা কণ্ঠস্বর তাকে অস্বস্তিতে ফেল। তিনি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনলেন। সাদিয়া বলছেন, আজ না ফাহিম। তাহের হঠাৎ ফিরে এসেছে। না না, তুমি বোঝো না। আমি দমবন্ধ হয়ে আসছি এই বাড়িতে। আমি আর কতদিন এভাবে মিথ্যা বলবো? হ্যাঁ, আমি জানি তুমি আমার পাশে আছো, কিন্তু তাহেরের মাথা যেন মুহূর্তেই শূন্য হয়ে গেল। তার জীবনে কাজ এবং অর্থ ছাড়া আর কোনো কিছুকে এত গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি, কিন্তু এই মুহূর্তে তার দাম্পত্য জীবনের ভিত্তি নড়ে গেল। তিনি প্রচণ্ড ক্রোধে বারান্দার দিকে এগিয়ে গেলেন। সাদিয়া, তাহেরের কণ্ঠস্বর এত উঁচু এবং তীব্র ছিল যে পুরো ফ্ল্যাট যেন কেঁপে উঠল। সাদিয়া চমকে উঠলেন। তার হাত থেকে ফোনটি ছিটকে মেঝেতে পড়ে গেল। স্ক্রিনটি অন্ধকার হয়ে গেল। তিনি ভয় এবং অপরাধবোধে জমে গেলেন। এটা কি হচ্ছে সাদিয়া? কার সঙ্গে কথা বলছো এত রাতে, আর কিসের মিথ্যা? তাহেরের চোখ ক্রোধে রক্তবর্ণ। সাদিয়া কিছু বলার আগেই রেজওয়ান তার ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখল তার বহুদিনের আশঙ্কা আজ বাস্তবে পরিণত হয়েছে। তাহের এবং সাদিয়ার মধ্যে দাঁড়িয়ে সে এক নীরব সাক্ষী। বাবার সঙ্গে মিথ্যা বলো না, মা, রেজওয়ান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। রেজওয়ানের এই কথা তাহেরের কাছে বোমা ফেলার মতো ছিল। তিনি বুঝতে পারলেন এই সম্পর্ক শুধু আজ শুরু হয়নি, বরং রেজওয়ানও হয়তো এ বিষয়ে অবগত। তাহের তীব্র যন্ত্রণা রেজওয়ানের দিকে তাকালেন। তুই সব জানতিস? রেজওয়ান উত্তর দিল না। সে শুধু তার মায়ের দিকে তাকাল। সাদিয়ার চোখ অশ্রুতে ভরে গেল। তাহের, তুমি আমাকে কোনো সময় দাওনি। তুমি শুধু কাজ আর অর্থ নিয়ে থাকো। আমারও তো বাঁচতে ইচ্ছে করে, সাদিয়া চিৎকার করে উঠলেন। আর সেই বাঁচার পথ হল বিশ্বাসঘাতকতা, তাহের গর্জন করলেন। আমি এই সব কিছু কার জন্য করেছি? এই প্রাচুর্য, এই বাড়ি, সব কার জন্য? আর তুমি? তিনি থেমে গেলেন। তার গলায় ক্রোধের পরিবর্তে এক গভীর বিষাদ নেমে এলো। রেজওয়ান তখন আর নীরব থাকতে পারল না। সে তাদের দুজনের দিকেই তাকাল। তোমরা দুজনেই ভুল করেছ। বাবা, তুমি মাকে একা করে দিয়েছ। আর মা, তুমি সেই একাকিত্বের সুযোগ নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছ যা আমাদের পরিবারকে ভেঙে দিচ্ছে। রেজওয়ানের এই পরিণত কথাগুলো দুজনের আঘাতপ্রাপ্ত হৃদয়ে আরও যন্ত্রণা দিল। তারা একে অপরের দিকে নয়, বরং রেজওয়ানের দিকে তাকালেন। তাদের সংঘাতের মধ্যে রেজওয়ানই এখন একমাত্র সত্য।
এর পরের মুহূর্তগুলো ছিল নীরবতার। তাহের আর কোনো কথা বললেন না। তিনি কেবল মেঝেতে পড়ে থাকা সাদিয়ার ফোনটির দিকে একবার তাকালেন, তারপর রেজওয়ানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে ক্রোধের চেয়েও বড় ছিল হতাশা। তিনি তার ফাইলটি নিলেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন। আমি চললাম, তাহের শান্ত কণ্ঠে বললেন। তোমরা দুজন নিজেদের মধ্যে বোঝাপড়া করো। তাহের বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দে সাদিয়া মেঝেতে বসে পড়লেন। রেজওয়ান তার মায়ের পাশে গিয়ে বসল। সে দেখল সাদিয়া কাঁদছেন না, বরং তার মুখে এক ধরনের মুক্তি এবং অবসাদের মিশ্রণ। তিনি ফাহিমকে ভালোবাসুন বা না বাসুন, এই মিথ্যা জীবন থেকে তিনি মুক্তি পেয়েছেন। রেজওয়ান তার মায়ের মাথায় হাত রাখল। এখন কি হবে মা? সাদিয়া রেজওয়ানের দিকে তাকালেন। আমি জানি না সোনা, কিন্তু সম্ভবত এটাই আমাদের সবার জন্য ভালো গু। রেজওয়ান বুঝল তাদের সংসার আজ সত্যিই শেষ। তাহের হয়তো আর ফিরবেন না। সাদিয়া হয়তো ফাহিমের কাছে যাবেন। কিন্তু রেজওয়ানকে এই ভাঙা বাড়ির মাঝখানে দাঁড়িয়ে নতুন পথ খুঁজে নিতে হবে। সে তার বাবা মায়ের ভালোবাসার ব্যর্থতা দেখে বড় হয়েছে, কিন্তু এই ব্যর্থতা তাকে জীবনের সবচেয়ে বড় সত্য শিখিয়েছে, ভালোবাসা আর অবহেলা পাশাপাশি থাকতে পারে না। রেজওয়ান বালিশের নিচে রাখা ডায়েরিটি স্পর্শ করল। সে সিদ্ধান্ত নিল, এই ডায়েরি তার মা বাবাকে দেখানোর প্রয়োজন নেই। তাদের গল্পের উপসংহার লেখা হয়ে গেছে। এখন শুধু নতুন গল্প শুরু হওয়ার অপেক্ষা। বন্ধুরা, এই গল্পটা আপনার কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।